আচ্ছা, আমাদের আমাদের এখনকার টপিক যেটা ছিল গত ক্লাস থেকে আমরা শুরু করছিলাম সেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন, তাই না? তো অ্যানোমালি ডিটেকশনের দুইটা মডেল ছিল, একটা হচ্ছে ইউনিভ্যারিয়েট মডেল আর একটা হচ্ছে মাল্টিভ্যারিয়েট মডেল। ঠিক আছে, আমি হোয়াইট বোর্ডে আরেকবার রিপিট করি। ঠিক আছে, একটা ছিল হচ্ছে ইউনিভ্যারিয়েট গসিয়ান মডেল, আর সেকেন্ড মডেলটা ছিল হচ্ছে মাল্টিভ্যারিয়েট। এই দুইটা মডেলই হচ্ছে আমাদের ফর অ্যানোমালি ডিটেকশন। ঠিক আছে, ফর অ্যানোমালি ডিটেকশন। আচ্ছা, তো আমাদের ইউনিভ্যারিয়েট মডেলটা আমরা আগের ক্লাসে দেখছি, তাই না? আজকে আমাদের টার্গেট হচ্ছে মাল্টিভ্যারিয়েট মডেলটা দেখা। আচ্ছা, তো সেটা দেখার আগে আমাদের থিওরিটা দেখা দরকার যে মাল্টিভ্যারিয়েট মডেলটা কোথায় ডিফারেন্ট ইউনিভ্যারিয়েট মডেল। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে সাথে সাথে হ্যান্ড রেইজ করো বা আমাকে জানাও। আমি মাইক্রোফোনটা কিন্তু সবারই অফ করে রাখছি, অন করে রাখছি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের অ্যানোমালি ডিটেকশনের ফোল্ডার তো আমরা দেখলামই। হ্যাঁ, আমি প্রথমে এই ফাইলটা ওপেন করতেছি, যেটা হচ্ছে আমাদের থিওরি। আমাদের এখানে দরকারি হচ্ছে থিওরির ফাইলটা, যেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশনের থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা এখানে আছে। এটা হচ্ছে ম্যাথ, হ্যাঁ, দুই টাইপের ম্যাথ, ইউনিভ্যারিয়েট মডেল আর মাল্টিভ্যারিয়েট মডেল দিয়ে করা। আর লিস্ট অফ কোশ্চেন্স, হ্যাঁ, থিওরিটিক্যাল কোশ্চেন যা যা হতে পারে। আর ম্যাথমেটিক্যাল কোশ্চেন যেটা, সেটা এই ডকুমেন্টে আছে, ম্যাথ ফর অ্যানোমালি ডিটেকশন। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা দেখো, আমরা এই যে কোশ্চেনগুলো অলরেডি দেখছি, হ্যাঁ, আমরা কতদূর পর্যন্ত দেখছিলাম? যেমন আমাদের গতদিন কিন্তু এটা আমরা দেখছি, গতদিন না তার আগের ক্লাসে দেখছি, এক্সপ্লেইন হাউ টু ডিল উইথ নন গসিয়ান ফিচার। হ্যাঁ, আমাদের যে দুইটা মডেল আছে দুইটাই গসিয়ান মডেল না? আমাদের এই যে দুইটাই কিন্তু দেখো গসিয়ান মডেল। তো যদি আমাদের ফিচারটা গসিয়ান না হয়, ঠিক আছে, যদি নন গসিয়ান হয়, তাহলে আমরা কি করব? সেটা আমাদের এই ডকুমেন্টে আমরা দেখতে পারি। আমাদের যে ডকুমেন্টটা ছিল, দেখো আমরা ধরে নিছিলাম আমাদের ফিচার গুলো এরকম হবে। ঠিক আছে, যে ফিচার গুলা পরে বেস করে আমরা অ্যানোমালি ডিটেক্ট করব। সবাই কি বুঝতে পারতেছো নাকি আগের আগের ক্লাস বা আগের কনসেপ্ট গুলো কিছুটা রিপিট করা দরকার মনে করো? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের আমরা যেটা দেখলাম যে আমাদের ধরো একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা অ্যানোমালাস কিনা, মানে ইঞ্জিনটা নর্মাল নাকি অ্যানোমালাস, সেটা আমরা চেক করতেছিলাম হিট এবং ভাইব্রেশনের পরে বেস করে, তাই না? যেগুলো হচ্ছে আমাদের নর্মাল ইঞ্জিন, বিভিন্ন সময় দেখা বিভিন্ন ইঞ্জিন যেগুলো নর্মাল হিসেবে আমরা চিন্তা করি। ঠিক আছে, এগুলো হচ্ছে সেই ডাটা পয়েন্ট গুলা। তো প্রতিটা ইঞ্জিনের একটা হিট আছে এবং ভাইব্রেশন আছে, তাই না? যেমন এই ইঞ্জিনটার হিটটা বেশি, ভাইব্রেশনটা একটু কম, কিন্তু এই ইঞ্জিনের হিট একটু কম, ভাইব্রেশন বেশি। বেশিরভাগ ডাটা পয়েন্ট কিন্তু এখানে হিট এবং ভাইব্রেশন। এই অবস্থায় যদি আমাদের একটা টেস্ট ডাটা দেওয়া হয়, যেমন এইটা হচ্ছে আমাদের টেস্ট ডাটা, এটা কি মনে হচ্ছে? এটা নর্মালি মনে হচ্ছে, অ্যানোমালি না, তাই না? কিন্তু এরকম কোন ডাটা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে সেটার আমরা অ্যানোমালি বলবো। আচ্ছা, এখন দেখো, হিট একটা ফিচার, ভাইব্রেশন একটা ফিচার, এরা কিন্তু গসিয়ান ডিস্ট্রিবিউটেড। শুধু আলাদা করে যদি প্লট করো, শুধু হিটটা যদি প্লট করি বা শুধু ভাইব্রেশনটা যদি প্লট করি, ঠিক আছে, তাহলে কিন্তু দেখবে এটা গসিয়ান ফিচার হবে। যে এটা একটা গসিয়ান ফিচার এরকম হয় যে একটা মিন থাকে, এভারেজের কাছে ভ্যালু পাওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকে, এদিকে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে প্রবাবিলিটি, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে এক্স এর ভ্যালু, যেমন হিটের ভ্যালু বা ভাইব্রেশনের ভ্যালু। তো এই রিজিয়নে কিন্তু প্রবাবিলিটিটা হাই, তাই না? মানে এই মিনের কাছাকাছি, এভারেজ যেখানে মিউ, হ্যাঁ, সেখানে কিন্তু আমার হিট বা ভাইব্রেশন অবজার্ভ হওয়ার সম্ভাবনা বেশি। শুধু একটা ফিচার যদি আমরা দেখি, যেমন দেখো এই যে হিট, আমাদের অবজারভেশন গুলো প্রত্যেকটা ওই এক্স ডাইমেনশনে, মানে হিটের ডাইমেনশনে প্রজেক্ট করা হয়েছে। তাতে দেখো এখানে কিন্তু বেশি অবজারভেশন, মিনের কাছাকাছি। সেরকম ভাইব্রেশনটাও আমরা যদি এই ওয়াই অ্যাক্সিসে প্লট করি, ঠিক আছে, বা যদি এদিকেও প্লট করি, দেখবে যে আমার মিনের কাছাকাছি হচ্ছে আমাদের অবজারভেশন বেশি। তো তার মানে এটা আসলে গসিয়ান ফিচার, গসিয়ান প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে এই অবজারভেশন গুলো জেনারেট হচ্ছে। যদি গসিয়ান না হয় ফিচারটা, তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো না আমাদের যে দুইটা মডেল, যে ইউনিভ্যারিয়েট এবং মাল্টিভ্যারিয়েট। ঠিক আছে,
ইউনিভ্যারিয়েট মাল্টিভ্যারিয়েট দুইটাই কিন্তু আমাদের গসিয়ান মডেল। তো গসিয়ান ডিস্ট্রিবিউশন না হলে তো আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো না। সাধারণত ধরা হয় আমরা যদি কিছুই না জানি আমরা ধরে নিতে পারি গসিয়ান ডিস্ট্রিবিউশন, কারণ বেশিরভাগ ন্যাচারাল নাম্বার যেটা ন্যাচারালি জেনারেট হচ্ছে গসিয়ান হয়। অনেক কিছুর ফলাফল যেটা ল অফ লার্জ নাম্বার বলে এটারে। আচ্ছা, তো গসিয়ান যদি হয় তো ভালো, যদি গসিয়ান না হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, তো দেখো গসিয়ান যদি না হয় ফিচারটা যদি আমরা হিস্টোগ্রাম প্লট করি তাহলে কিন্তু তুমি দেখেই বুঝতে পারবে এটা গসিয়ান কিনা। যেমন ধরা যাক আমাদের এরকম একটা ফিচার আছে, আমি হিস্টোগ্রাম তো আমরা জানি তাই না, যে আমার কোন রেঞ্জে কতগুলো ভ্যালু পাওয়া যাচ্ছে। তো এই ফিচারটাকে আমি গসিয়ান বলতে পারি? এটা কি মিনের কাছাকাছি ভ্যালু, এটা কি মিনটা কি সেন্টারে, পিকটা কি সেন্টারে? গসিয়ান ডিস্ট্রিবিউশন কিন্তু এরকম হয়। এই যে আমরা আগে যেটা দেখে আসলাম যে এটা হচ্ছে ওয়ান ডি ভ্যারিয়েবল, মানে একটাই ভ্যারিয়েবল x1 বা x2, এটাও গসিয়ান ফিচার, এটাও গসিয়ান ফিচার। পিকটা কিন্তু আমার মাঝামাঝি তাই না? যদি দুইটা ফিচার একসাথে প্লট করি x1 আর x2 তাহলে এরকম দেখতে পাবো, এটাও গসিয়ান ফিচার 2 ডাইমেনশনে। কিন্তু আমাদের ফিচার যদি এরকম গসিয়ান না হয়, যেমন এই ফিচারটা আমরা দেখতেছি, হ্যাঁ এটা কি গসিয়ান ফিচার মনে হয়? তো এটা কিন্তু গসিয়ান না তাই না? গসিয়ান হলে পিকটা কাছাকাছি হতো। তো গসিয়ান ফিচারে আমরা ট্রান্সফর্ম করতে পারি। নন গসিয়ান ফিচার হলে আমরা যদি আমাদের ইউনিভ্যারিয়েট বা মাল্টিভ্যারিয়েট মডেল অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটার আগে গসিয়ান করে নিতে হবে, সেজন্য আমাদের ডাটাটা ট্রান্সফর্ম করতে হবে। এটা এবার ডেটা ট্রান্সফরমেশন। হ্যাঁ, বেশ কিছু ট্রান্সফরমেশন আছে, যেমন একটা বলা হয় লগ ট্রান্সফরমেশন। আমরা যদি তোমার এই যে ভ্যালুগুলা, এই যে অবজারভেশন গুলা, ঠিক আছে, এক্স এর যে ভ্যালুগুলা, এক্স টা যদি আমি লগ এক্স দিয়ে রিপ্লেস করি, ঠিক আছে, এক্স এর বদলে যদি লগ এক্স নেই, হ্যাঁ, তাহলে তারপর যদি এই রেঞ্জের মাঝে প্লট করি তাহলে দেখো লগ এক্স নেওয়ার ফলে কি হয়েছে, এটা গসিয়ান হয়ে গেছে না এখন? Yes, sir. আচ্ছা, তো এটা একটা ব্যাপার যে আমি লগ ট্রান্সফরমেশন আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন তৈরি করে দেয়। আচ্ছা, লগ যে নিব যদি এমন হয় যে এখানে ভ্যালু সব পজিটিভ ছিল, খেয়াল করছো এক্স এর ভ্যালু কিন্তু দেখো 0 থেকে পজিটিভের দিকে। যদি নেগেটিভ ভ্যালু থাকতো কি করতা? নেগেটিভ ভ্যালু লগ নিতে পারতা? নেগেটিভ ভ্যালু কিন্তু লগ নিতে পারতা না। তো সেটারে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার শিফটেড লগারিদমিক ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট যোগ করে দেন লগ নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখো গসিয়ান ডিস্ট্রিবিউশন পাচ্ছি। আচ্ছা, আরো কিছু ম্যাথমেটিক্যাল, কি স্যার অ্যাড করব পজিটিভ করার জন্য? হ্যাঁ সিটা আমরা যোগ করতেছি নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য। ধরো এমন যদি হতো যে এই ভ্যালুটা 0 থেকে 3 এর বদলে হয়তো -10 থেকে 3 পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, আমরা ধরো এখানে -10 থেকে 3 পর্যন্ত আসছে, তাহলে আমরা 10 যোগ করে দিলেই হতো তাই না? তখন -10 থেকে 3 এর বদলে 0 থেকে কত হতো 13, তাই না? সব ভ্যালু 10 করে শিফট হয়ে যেত, 3টা হয়ে যেত 13। তো সব পজিটিভ দিকে শিফট হয়ে যেত। হ্যাঁ, তো পজিটিভ শিফট হয়ে গেলে তারপর লগ নিতাম, আমরা লগ নিলে আবারও আমরা এরকম গসিয়ান ডিস্ট্রিবিউশন পাবো। আচ্ছা, আর এই সিটা আমরা যোগ করবো একটা কনস্ট্যান্ট, এটাতে বলা হয় শিফটেড, মানে আগে শিফট করো, যেটুকু আমরা যোগ করতেছি ততটুকু শিফট করে দেন লগ নিব, শিফটেড লগারিদমিক ট্রান্সফরমেশন। আচ্ছা, এছাড়াও এক্সপোনেনশিয়েশন করা যায়। হ্যাঁ, তোমার লেস দ্যান ইউনিটি মানে হচ্ছে ধরো স্কোয়ার রুট এক্স টু দি পাওয়ার হাফ, হ্যাঁ, বা এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 1/k, এটা করলেও কিন্তু আমরা এক্সপোনেনশিয়াল ট্রান্সফরমেশন, মানে এটা করলেও কিন্তু আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশন পাই। তো এটা একটা ওয়ে, এটা অনেক ভাবে করা যেতে পারে। মেইন কথা হচ্ছে আমাদের গসিয়ান ট্রান্সফরমেশন যদি নন গসিয়ান ফিচার হয়ও আমরা সেটা গসিয়ান করে নিয়ে তারপর আমাদের মডেল অ্যাপ্লাই করতে পারি। আমাদের যে দুইটা মডেল ছিল, যে আমাদের ইউনিভ্যারিয়েট আর মাল্টিভ্যারিয়েট মডেল, ঠিক আছে, দুইটাই গসিয়ান মডেল যেহেতু, কাজে আমাদের গসিয়ান ট্রান্সফরমেশন আমরা করে নিতে পারি। আচ্ছা, এটা ছিল আমাদের একটা কোশ্চেন। আমি কিন্তু লিস্ট অফ কোশ্চেনটা দিয়ে দিছি তাই না? এই যে তোমাদের অল পসিবল থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু এখানে আছে। এক্সপ্লেইন হাউ টু ডিল উইথ নন গসিয়ান ফিচার, এটা কোশ্চেন নাম্বার 7। 8টা দেখো এখানে কি বলা হচ্ছে, ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল দিতে। ফিচার ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝি? তবে হোয়াট আর দ্য টু অ্যাজাম্পশন, এটা কি বলতে পারবা? অ্যানোমালি ডিটেকশনের ক্ষেত্রে অ্যাজাম্পশন কি? আমরা একটা অ্যাজাম্পশন কিন্তু এইমাত্র দেখলাম যে আমাদের ফিচার গুলা কি হবে। পজিটিভ। হ্যাঁ, পজিটিভ তো নাও হতে পারে, গসিয়ান হবে আর কি, মানে ডিস্ট্রিবিউশনটা গসিয়ান হবে, সেটা যেভাবে ছড়াই ছিটাই থাকবে তাতে পিকটা হবে সেন্টারের দিকে, সেটার কাছাকাছি বেশি ভ্যালু পাওয়া যাবে, আর পিকের থেকে ডিস্টেন্স যত বাড়বে তত এক্সপোনেনশিয়ালি কমে যাবে। এইটা হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন।
তো একটা একটা অ্যাজাম্পশন হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, আর একটা অ্যাজাম্পশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অ্যাজাম্পশন। ঠিক আছে, সেটা আমি দেখাই তোমাদের এই ডকুমেন্টে কোথায় আছে। আচ্ছা, প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ ফিচার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝো সেটার একটা এক্সাম্পল দাও। আর একটা হচ্ছে হোয়াট আর দ্য টু অ্যাজাম্পশন ফর অ্যানোমালি ডিটেকশন। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে একটু চেঞ্জ হবে, অ্যাজাম্পশন ফর ইউনিভ্যারিয়েট আচ্ছা, তো ফিচার ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝি? আমরা ডকুমেন্টটা আবার দেখি। আচ্ছা দেখো, এই যে পরেই আছে ঠিক ওইটার পরে ফিচার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ফিচার ইঞ্জিনিয়ারিং ফর অ্যানোমালি ডিটেকশন। তো এখানে দেখো আমরা একটা এক্সাম্পল দেখতেছি যে আমাদের আচ্ছা এটা এখানে আছে, ঠিক আছে, আর একটু বেটার আছে হচ্ছে উপরে ডকুমেন্টের শুরুর দিকে। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা আছে হচ্ছে দেখো পেজ 3 তে। সবাই দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, পেজ 3 তে শুরু যে আমাদের অ্যাপ্লিকেশনের মাঝে একটা এটা চলে আসছে, এই ডেসক্রিপশন প্রসঙ্গে একটা জিনিস চলে আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। সেটা কি, ধরো আমাদের কিছু ফিচারের পরে বেস করে আমরা হচ্ছে একটা ডাটা সেন্টার মনিটরিং করতেছি। এটা জাস্ট একটা কনক্রিট এক্সাম্পল। ডাটা সেন্টার মানে হচ্ছে আমার কিছু ওয়ার্ক স্টেশন, কিছু কম্পিউটার আছে, তাই না? তো সেখানে হয়তো তোমার কিছু ডাটার ব্যাকআপ আছে, হ্যাঁ, রিমোট ওয়েব থেকে হয়তো এক একজন এক একটা পিসি থেকে হয়তো অ্যাক্সেস করা হচ্ছে। তো প্রতিটা পিসি, আমার ডাটা সেন্টার মানে অনেকগুলা পিসির একটা ক্লাস্টার হইতে পারে, ধরো 100টা পিসি, হ্যাঁ, 100টা কম্পিউটার মিলে হচ্ছে একটা সেন্টার, যেটা আমরা ডাটা সেন্টার বলতেছি। হ্যাঁ, প্রতিটা কম্পিউটারে কি আছে, একটা মেমোরি ইউজ, সে কতটুকু মেমোরি ইউজ করতেছে, সে কতটুকু সিপিইউ লোড ইউজ করতেছে, কতটুকু তার সিপিইউ এর লোড, হ্যাঁ, তার প্রসেসর কতটুকু বিজি, এবং নাম্বার অফ ডিস্ক অ্যাক্সেস পার সেকেন্ড। হ্যাঁ, মানে কি রেটে সে হার্ড ডিস্কটা অ্যাক্সেস করতেছে, মেমোরি ডাটা সে কি রেটে অ্যাক্সেস করতেছে, হার্ড ডিস্কের ডাটা সে কি রেটে অ্যাক্সেস করতেছে, এবং সিপিইউ এর লোড কতটুকু। ঠিক আছে, এরকম কিছু ফিচার আছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমার এই ডাটা সেন্টারের কোনো একটা পিসি মনে করো হতে যাচ্ছে কিনা, তোমার ক্রাশ করতে যাচ্ছে কিনা, হ্যাঁ, সে বা অ্যানোমালি টাইপের কিনা, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা। আচ্ছা, সেটা আইডেন্টিফাই করার একটার জন্য ভালো নতুন একটা ফিচার হতে পারে, যেটা থাকলে খুব সহজে তোমার মেশিন লার্নিং অ্যালগোরিদমও লাগবে না, গসিয়ান ফিচারও লাগবে না। হ্যাঁ, গসিয়ান মডেল খুব সহজে আইডেন্টিফাই করা যায় যদি আমরা এরকম একটা ফিচার বানাই নি। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নতুন একটা ফিচার। দেখো আমাদের কিন্তু সিপিইউ লোডও আছে, মেমোরি ইউজও আছে, তাই না? বা নেটওয়ার্ক ট্রাফিকও আছে, তাই না? হ্যাঁ, এখানে আরেকটা ফিচার থাকতে পারতো নেটওয়ার্ক ট্রাফিক। হ্যাঁ, সেটা ধরো আমাদের এরকম একটা ফিচার ছিল যে নেটওয়ার্ক ট্রাফিক। তোমাদের এই লেকচার গুলো আসলে তোমাদের মেশিন লার্নিং এর একটা কোর্স আছে অ্যান্ড্রু নেজের। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোর্সেরাতে দেখবা, হ্যাঁ, সেখানকার একটা চ্যাপ্টারের উপরে বেস করে, এই জন্য এখনো অনেক কিছু চেঞ্জ করতেছি আমি। সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ধরো আমাদের এই ছিল হচ্ছে অবস্থা যে আমাদের হাতে অনেকগুলো ফিচারই আছে, কিন্তু আমরা এই ফিচারগুলো ইউজ করে আমরা নতুন কোনো ফিচার তৈরি করতে পারি কিনা, যেটা আমরা বলতে ফিচার ইঞ্জিনিয়ারিং, যার ফলে খুব সহজে আমরা ডিটেক্ট করতে পারবো যে অ্যানোমালি কিনা। এখন দেখো একটা নর্মাল পিসির ক্ষেত্রে কি হয়, তার সিপিইউ লোড যত বাড়ে তার মেমোরি ইউজও তত বাড়ে না?
ধরো বা মেমোরি একটা পিসিতে ধরো সিপিইউ ধরো অনেক অপারেশন করতেছে, সিপিইউ তো হচ্ছে ডেটার পরে কাজ করে সাধারণত, ডেটাটা থাকে কোথায়, মেমোরিতে থাকে, হ্যাঁ, বা নেটওয়ার্ক থেকে আসতেছে, বা মনে করো তোমার এই যে হার্ড ডিস্ক থেকে আসতেছে। সিপিইউ লোড যত বাড়ে মেমোরি ইউজও তত বাড়ে, বা নেটওয়ার্ক ট্রাফিকও তত বাড়ে, তাই না? তো আমরা এইটা দিয়ে যদি ভাগ দিয়ে রাখি, তাই না, এটা কি হবে, এইটা তোমার নর্মাল ভ্যালু কেমন হবে, এইটা বাড়লে এইটাও বাড়বে, বা এইটা কমলে এইটাও কমবে, ফলে একটা রেঞ্জের মধ্যে ভ্যালু থাকবে সবসময়, তাই না? কিন্তু অ্যানোমালি কোনগুলা, ধরো সিপিইউ লোড মনে করো তোমার অনেক বেড়ে গেছে কিন্তু নেটওয়ার্ক ট্রাফিক অত বাড়ে নাই, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে তোমার পিসিতে যে প্রোগ্রাম বা সফটওয়্যার চলতেছে সেগুলো তোমার লুপের মাঝে পড়ে গেছে, ফলে লুপের মাঝে সিপিইউ হচ্ছে একটা লুপের মাঝে পড়ে গেছে, কন্টিনিউয়াস একটা ইনফাইনাইট লুপের মাঝে ঘুরতেছে, হ্যাঁ, বা নেটওয়ার্কে নতুন কোনো ডাটা কিন্তু জেনারেট হচ্ছে না তার থেকে, হ্যাঁ, অর্থাৎ এই ভ্যালুটা তখন কি হবে, অনেক বেশি হবে X5 এর ভ্যালু, সিপিইউ লোডের ভ্যালু অনেক বেড়ে গেছে বা নেটওয়ার্ক ট্রাফিক বেশি জেনারেট হচ্ছে না। উল্টাটা যদি হয় যে সিপিইউ এর কোনো লোড নাই কিন্তু প্রচুর নেটওয়ার্ক ট্রাফিক জেনারেট করতেছে, হ্যাঁ, আগে যেটা বললাম যে সিপিইউ লোড বেশি নেটওয়ার্ক ট্রাফিক কম, সেটা হচ্ছে তোমার এইটা যে ইনফাইনাইট লুপ অথবা ডেডলক সিচুয়েশন, হ্যাঁ, মানে ক্রাশ করছে। হ্যাঁ, তোমরা নিজেরাও কিন্তু অনেক সময় ভুল প্রোগ্রাম করে ফেলো, তাই না, যে প্রোগ্রামটা ক্রাশ করছে, ইনফাইনাইট লুপে পড়ে গেছে, কি বলছি বুঝছো? জি স্যার। আর উল্টাটা যদি হয় যে সিপিইউ তেমন কাজ করতেছে না বাট নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক সে জেনারেট করতেছে, অর্থাৎ এইটার ভ্যালু খুব কম, সিপিইউ লোডের ভ্যালু অনেক কম, নেটওয়ার্ক ট্রাফিকের ভ্যালু অনেক বেশি, ফলে এইটাতে ভাগ করলে অনেক ছোট একটা ভ্যালু আসবে, তার মানে কি সেটা একটা বটনেট। বটনেট মানে হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্কে লাগানো এমন একটা পিসি যে আসলে ম্যালিশিয়াস হোস্ট, ঠিক আছে, যে আসলে একটা হ্যাকারদের পিসি হতে পারে, বা হ্যাকার কেউ একজন তার প্রোগ্রাম দেওয়া হয়তো পিসিটা ইয়ে করে ফেলছে, তার হোস্ট করে ফেলছে, হ্যাঁ, সে হচ্ছে সিপিইউ থেকে না র্যান্ডম ডাটা জেনারেট করে নেটওয়ার্কটা ফ্লাডিং করে দেওয়ার চেষ্টা করতেছে, নেটওয়ার্কে প্রচুর ডাটা সে জেনারেট করতেছে যাতে আশপাশের পিসি গুলো, আশপাশের যে কম্পিউটার গুলো আছে সেগুলো যাতে ক্রাশ করে যায়, এটা বলা হচ্ছে বটনেট, হ্যাঁ, বা ম্যালিশিয়াস হোস্ট, এমন একটা পিসি, এমন একটা হোস্ট মেশিন, এমন একটা হোস্ট মেশিন যেটা হচ্ছে প্রচুর ডাটা র্যান্ডমলি জেনারেট করে চারপাশের প্রচুর পিসি, সব পিসিতে সেটা ট্রাফিক আকারে পাঠাচ্ছে, অর্থাৎ ট্রাফিক অনেক বেড়ে গেছে, আশপাশের পিসি গুলোও কি হবে, এই ডাটার লোডটা নিতে না পেরে ক্রাশ করে যাবে, ঠিক আছে, এটারে বলা হচ্ছে বটনেট। তো সেটাও কিন্তু একটা অ্যানোমালি, তাই না? তার মানে এইটা খুব কম, সিপিইউ লোড খুব কম, নেটওয়ার্ক ট্রাফিক খুব বেশি, এটাও অ্যানোমালি, আবার সিপিইউ লোড বেশি হলে নেটওয়ার্ক ট্রাফিক খুব কম হলে সেটাও অ্যানোমালি। তো এরকম একটা ফিচার যদি তুমি নাও, এরকম ফিচারের ভ্যালু কি হবে, হয় খুব ছোট হবে নয় খুব বড় হলে আমরা অ্যানোমালি বলতে পারবো, ঠিক আছে। পরেরটাতে তোমার পরে যেখানে এটা ব্যাখ্যা করা হয়েছে সেখানে সম্ভবত একটা ফিগার আসছে, ডেসক্রিপশনটা ভালো করে নাই, ঠিক আছে, এই দেখো সিপিইউ লোড এবং মেমোরি ইউজ, এগুলো হচ্ছে নর্মাল ডাটা, যে সিপিইউ লোড বাড়লে মেমোরি ইউজও বাড়ে, বা সিপিইউ লোড কমলে মেমোরি ইউজও কমে। হঠাৎ করে তুমি যদি এখানে একটা মেশিন পাও যে একটা মেশিন এমন অবস্থা সিপিইউ লোড বেশি না বাট মেমোরি ইউজ বা নেটওয়ার্ক ট্রাফিক অনেক বেশি, তাহলে এটা যেমন অ্যানোমালি। এদিকে যদি একটা পয়েন্ট পাও, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সিপিইউ লোড অনেক কিন্তু মেমোরি ইউজ অনেকটা, সেটাও অ্যানোমালি। কাজে শুধুমাত্র এই ফিচারটাই, আমি যদি দুইটা ফিচার ইউজ না করি সিপিইউ লোড বাই মেমোরি ইউজ এরকম কিছু নেই, সেটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা অ্যানোমালি ডিটেক্ট করতে পারি। এইটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল, কারণ নতুন একটা ফিচার আমরা তৈরি করলাম, ঠিক আছে। আমাদের বলা হচ্ছে যে তোমার নতুন ফিচার X5 বলা হচ্ছে, তাই না, যেটা হচ্ছে সিপিইউ লোড বাই নেটওয়ার্ক ট্রাফিক, বা উল্টা করে কেউ বলতে পারো নেটওয়ার্ক ট্রাফিক বাই সিপিইউ লোড, ঠিক আছে। এটা একটা নতুন ফিচার, যেটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর একটা এক্সাম্পল, যেটা অ্যানোমালি ডিটেকশনের জন্য খুব ইফেক্টিভ হতে পারে খুব সহজেই। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমাদের কোশ্চেনেরটা আরেকবার দেখি আমরা। কোশ্চেনের সেকেন্ড পার্ট কি ছিল দেখো, হোয়াট আর দ্য টু অ্যাজাম্পশনস, হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস বলা হয়েছে, মানে দুইটা অ্যাজাম্পশন আছে কিন্তু ইউনিভ্যারিয়েট মডেল দিয়ে যদি আমরা ইউজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দুইটা অ্যাজাম্পশন কি ছিল? Gaussian distribution, হ্যাঁ, একটা অ্যাজাম্পশন গসিয়ান ডিস্ট্রিবিউশন, আর একটা অ্যাজাম্পশন হচ্ছে ফিচারগুলো ইন্ডিপেন্ডেন্ট। independent. আচ্ছা, এটার অ্যান্সার আছে হচ্ছে একটু শেষের দিকে, এই যে দুইটা অ্যাজাম্পশন, এটার অ্যান্সার আছে হচ্ছে পেজ 8, ঠিক আছে। এই যে একটা অ্যাজাম্পশন হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন, আমাদের ফিচারগুলো গসিয়ান ডিস্ট্রিবিউশন অনুসারে ডিস্ট্রিবিউটেড, যে গসিয়ান ডিস্ট্রিবিউশন যেরকম হয়, যেটা আমরা ফিগার অনেকবার দেখছি, যে আমাদের
মাঝামাঝি জায়গাতে পিক থাকবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেশি হবে। হ্যাঁ, মাঝামাঝি জায়গায় ভ্যালু পাওয়ার সম্ভাবনা বেশি এবং দুই দিকে এক্সপোনেনশিয়ালি কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন। আর সেকেন্ডটা হচ্ছে আমরা এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম, সব মাল্টিপ্লাই করছিলাম, মনে আছে কি? প্রথম ফিচারের জন্য x1 μ1 এবং σ1 বসাবা, দ্বিতীয় ফিচারের জন্য x2 μ2 σ2, এগুলো কিন্তু সব মাল্টিপ্লাই হচ্ছে। দেখো J1 2 3 যতগুলা ফিচার থাকবে ততগুলা জিনিস মাল্টিপ্লাই করতে হবে। তো কখন আমরা কিছু প্রবাবিলিটি মাল্টিপ্লাই আমরা কখন করি? যখন তোমার ইভেন্ট গুলো, ঘটনাগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। তোমাদের এরকম কিছু পড়ছো না প্রবাবিলিটি, যে তোমার ইভেন্ট এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট ইফ এন্ড অনলি ইফ কি হয়? যখন হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ বি, দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে দুইটা আলাদা আলাদা করে ঘটার যে সম্ভাবনা সেই দুটার গুণফলের সমান, তাই না? আমরা যদি এ বি সি বলতাম তাহলে ওরকম হতো, এ বি সি একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি, তিনটা আলাদা করে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। তো আমাদের এই জন্যই কিন্তু আমাদের ইউনিভ্যারিয়েট মডেল, যেটা ইউনিভ্যারিয়েট মডেল দিয়ে আমরা কিন্তু কি করছিলাম, যে আমার মাল্টিপ্লাই যে করছিলাম এই কারণেই কিন্তু, যে আমাদের, হ্যাঁ, এই যে ফর্মুলাটা আমরা দেখি আর একবার। আচ্ছা, আমরা ম্যাথের ডকুমেন্টটা থেকেই দেখি। এই যে ইউনিভ্যারিয়েট মডেলে দেখো আমরা এই যে মাল্টিপ্লাই করছি, তাই না? এটা হচ্ছে হিটের জন্য, এটা হচ্ছে ভাইব্রেশনের জন্য, দুইটা ফিচার, দুইটার আলাদা আলাদা প্রবাবিলিটি আমরা গুণ করছি, কারণ আমরা ধরে নিছি হিট এবং ভাইব্রেশন এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এই যে আমরা ধরে নিলাম ইন্ডিপেন্ডেন্ট, আসলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, বাট আমরা ধরে নিচ্ছি, এই জন্য এটা হচ্ছে অ্যাজাম্পশন আমাদের। তাহলে হচ্ছে তোমার দুইটা অ্যাজাম্পশন, একটা হচ্ছে গসিয়ান আর একটা হচ্ছে তোমার, আচ্ছা আমরা দেখি ওখানে, এই যে আমাদের এই যে পেজ 8 এ যে অ্যানসারটা দেখো, এই যে আমাদের প্রতিটা ফিচার আমি ধরে নিয়েছি গসিয়ান ডিস্ট্রিবিউশন, এবং আমি ধরে নিয়েছি যে প্রতিটা ফিচারই ইন্ডিপেন্ডেন্ট। হিট এবং ভাইব্রেশন এরা ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, যদিও সম্পর্ক থাকেও, বাট আমরা সম্পর্ক নাই ধরলে আমরা আসলে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা ধরে নিই যে দুইটার মধ্যে সম্পর্ক আছে, হিট এবং ভাইব্রেশন ডিপেন্ডেন্ট একটার পর আরেকটা, তাহলে কিন্তু আমাদের ইউনিভ্যারিয়েট মডেল অ্যাপ্লাই করা যাবে না, তাহলে মাল্টিভ্যারিয়েট মডেল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি একটু অন্যভাবে তাহলে বলি। আমাদের দেখো ম্যাথের যে কোশ্চেনটা ছিল, আমি ওই ডকুমেন্টটাতে যাই। এই প্রবলেমটা একটু সবাই পড়ো, ঠিক আছে? এখানে বলা হচ্ছে আমাদের একটা ইঞ্জিনরে আমরা হিট এবং ভাইব্রেশন দিয়ে টেস্ট করি। একটা ইঞ্জিনের দুইটা ফিচার আমাদের কাছে আছে, হিট এবং ভাইব্রেশন। তো 10টা ইঞ্জিন আমরা এ পর্যন্ত দেখছি, প্রত্যেকের প্রথম ফিচারটা x1 হচ্ছে হিট, দ্বিতীয়টা হচ্ছে ভাইব্রেশন, হিট এবং ভাইব্রেশন, ঠিক আছে? তো বলা হচ্ছে ইউনিভ্যারিয়েট মডেল দিয়ে আমাদের বলতে যে টেস্ট ইঞ্জিন হচ্ছে 10 ইউনিট এবং 5 ইউনিট, হিট হচ্ছে 10 ইউনিট, ভাইব্রেশন হচ্ছে 5 ইউনিট, এটা অ্যানোমালি কিনা। তো কোশ্চেনে আমি কি বলে দিচ্ছি, যে ধরো কোশ্চেন 1 হচ্ছে বলা হচ্ছে এটা অ্যানোমালি কিনা বের করো ইউজিং ইউনিভ্যারিয়েট গসিয়ান মডেল। ঠিক আছে, আমি বলেই দিচ্ছি ইউনিভ্যারিয়েট মডেল দিয়ে। যদি আমি আবার বলতে পারি না মাল্টিভ্যারিয়েট মডেল দিয়ে আমার অ্যান্সার দাও, যে ডিটারমাইন করো যে মাল্টিভ্যারিয়েট গসিয়ান মডেল দিয়ে যে এই পয়েন্টটা অ্যানোমালি কিনা। ঠিক আছে, তো এই কোশ্চেনটাই আমি একটু কমপ্লেক্সিটি দিতে পারি কিভাবে, আমি ধরো বলে দিলাম কোন মডেলটা অ্যাপ্লাই করবা, তুমি সেটা বলবা না। ঠিক আছে, ইজ দ্য নিউ এয়ারক্রাফট ফল্টি অর নট। ঠিক আছে, এখানে যদি আমি এরকম বলে দেই অ্যাজিউম দ্যাট হিট এন্ড ভাইব্রেশন আর ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আর একটা ইন্ডিপেন্ডেন্ট আর কি, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স, এরকম যদি বলে দেই,
হ্যাঁ, আর তারপর ধরো বললাম যে তুমি বলো যে এটা ফল্টি অর নট, এরকম যদি ইন্ডিপেন্ডেন্ট ফিচার বলে দেই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি ইউনিভেরিয়েট মডেলটা অ্যাপ্লাই করতে পারবা। কারণ ইউনিভেরিয়েট মডেলের ক্ষেত্রে আমার অ্যাজাম্পশন হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট। কি বলছি বুঝতে পারছো? সবাই কি বুঝছো? আর যদি এরকম বলে দেই যে আর নট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স, কিন্তু একটা নট আছে মনে করো, সেক্ষেত্রে কিন্তু তোমার করতে হবে, তুমি ইউনিভেরিয়েট মডেলটা করলে তখন মার্কস পাবা না, মানে মার্কস পার্শিয়ালি পাবা, কম পাবা। যেহেতু বলাই হয়েছে এটা নট মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট ফিচার্স, তখন তো মাল্টিভেরিয়েট মডেলটা করতে হবে। মাল্টিভেরিয়েট মডেলে আমরা ধরে নেই যে ফিচার গুলা ইন্ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, সেটার অ্যান্সার আমরা হচ্ছে এখানে দেখবো। আমরা কোশ্চেনের ফাইলটা আবার যাই। দেখো এখানে বলা হচ্ছে যে এমন একটা এক্সাম্পল দেখাও যেখানে মাল্টিভেরিয়েট মডেলটা আউটলায়ার ডিটেক্ট করতে পারে কিন্তু ইউনিভেরিয়েট মডেলটা ডিটেক্ট করতে পারে না। ঠিক আছে, এটার অ্যান্সারে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে যখন ফিচারগুলো ডিপেন্ডেন্ট হবে, ধরো হিট আর ভাইব্রেশন মনে করো ডিপেন্ডেন্ট। একটু আগে আমরা কি দেখলাম, একটা পিসির ক্ষেত্রে সেটা সিপিইউ লোড আর মেমোরি ইউজ এটা ডিপেন্ডেন্ট। তো যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে মাল্টিভেরিয়েট মডেল কিন্তু ডিটেক্ট করতে পারবে আউটলায়ার, ইউনিভেরিয়েট মডেল পারবে না। ঠিক আছে, এটা আমরা দেখি ডকুমেন্টটাতে দেখি। এই যে মাল্টিভেরিয়েট গসিয়ান ডিস্ট্রিবিউশন, এই এক্সাম্পলটা একটু সবাই দেখো, কিছুক্ষণ দেখো, তারপর আমি বলতেছি। সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো সিপিইউ এর লোড, একটা পিসি বা একটা হোস্ট ওয়ার্ক স্টেশনের সিপিইউ কতটুকু বিজি এবং তার মেমোরি কতটুকু ইউজ হচ্ছে। সাধারণত সিপিইউ এর লোড যত বাড়ে মেমোরি ইউজ তত বাড়ে, তাই না? আমি হয়তো দুইটা অ্যাপ্লিকেশন চালাচ্ছিলাম, আরো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম, হ্যাঁ, সিপিইউ লোডও একটু বাড়লো, মেমোরি ইউজ আরেকটু বাড়লো, দেখুন আরেকটা প্রোগ্রাম চালালাম, সিপিইউ লোড আরো বাড়বে, মেমোরি ইউজ আরো বাড়বে। এভাবে সাধারণত এটা হচ্ছে আমার নর্মাল পিসির ক্ষেত্রে এরকম হয়। এখন তুমি যদি প্রতিটা ফিচারই এরকম ধরো সিপিইউ লোড গুলা যদি ড্র করো, শুধু সিপিইউ লোড, যদি এক্স অ্যাক্সিস এক্স ওয়ান অ্যাক্সিস এর উপরে যদি প্রজেক্ট করো তাহলে দেখবে এটা কিন্তু গসিয়ান ফিচার। আবার এক্স টু অ্যাক্সিস এর পরে প্রতিটা পয়েন্ট যদি প্রজেক্ট করো দেখবে যে মোটামুটি এরকম দেখা যাবে। ঠিক আছে, সেটাও কিন্তু গসিয়ান। কিন্তু এরা কিন্তু এটা গসিয়ান অ্যাজাম্পশন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এরা না আসলে। কারণ দেখো সিপিইউ লোড যত বাড়তেছে মেমোরি ইউজ তত কি হচ্ছে, বাড়তেছে না? তার মানে কোরিলেশন থাকলে আমরা সেটা বলতে পারি যে সেটা ইন্ডিপেন্ডেন্ট না। তো এইরকম ক্ষেত্রে আমার ইউনিভেরিয়েট মডেল কি করবে আর মাল্টিভেরিয়েট মডেল কি করবে, এইটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে ইউনিভেরিয়েট মডেলটা ঠিকমতো পারফর্ম করবে না, মাল্টিভেরিয়েটটা করবে। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের এখানে যে কোশ্চেনটা ছিল যে ডেমনস্ট্রেট অ্যান এক্সাম্পল হোয়ার দ্য মাল্টিভেরিয়েট গসিয়ান মডেল, সেটা ঠিকমতো কাজ করবে কিন্তু ইউনিভেরিয়েট মডেল সেটা ফেল করবে। ঠিক আছে, তো সেটার অ্যান্সার আসলে এখানেই। তো কিভাবে এটার অ্যান্সার লিখবা তুমি, দেখো এখানে আমাদের একটা টেস্ট পয়েন্ট আমরা চিন্তা করি, ধরো এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটারে তোমার চোখের দেখে কি মনে হয়, অ্যানোমালি মনে হয় নাকি নর্মাল মনে হয়? হ্যাঁ, নর্মাল মনে হবে। তুমি যদি দুইটা আলাদা করে চিন্তা করো, যে তোমার যদি মনে হয় যে সিপিইউ লোড, এই পয়েন্টটা শুধু সিপিইউ লোডটা চিন্তা করো, এটা সিপিইউ লোড কতটুকু, এতটুকু, তাই না? এই যে এখানে পড়বে, এই যে এখানে পড়বে। হ্যাঁ, এর চাইতে কম সিপিইউ লোড নিয়েও কিন্তু এর নর্মাল, এর কিন্তু নর্মাল এর চাইতে কম লোড নিয়েও। আর এটার হচ্ছে মেমোরি ইউজ কতটুকু, এতটুকু, তাই না? এই যে এটার মেমোরি ইউজ হচ্ছে এতটুকু। তো অনেকে কিন্তু এর চাইতে বেশি মেমোরি ইউজ নিয়েও নর্মালি আছে। এই যে মেমোরি ইউজ হচ্ছে এতটুকু, অনেকের মেমোরি ইউজ বেশি এবং তারাও কিন্তু আমরা নর্মাল, এই সমস্ত পয়েন্টে আমি নর্মাল ধরতেছি। তো আমি যদি সিপিইউ লোডটা আলাদা করে চিন্তা করি, যে সিপিইউ লোড একটা জিনিস, সেটাও খুব খারাপ না, মেমোরি ইউজ হচ্ছে সেটাও খুব খারাপ না, এটারে আমার নর্মাল বলেই মনে হবে।
কিন্তু এখানে সমস্যাটা কোথায় কে বলতে পারবা? ধরো আমি এই পয়েন্টারে আমি সিপিইউ লোড এটার এখানে আমি এইটারে আমি নরমাল চিন্তা করব, এটারে করব না। কারণ কি দেখো এই পয়েন্টার ক্ষেত্রে সিপিইউ লোডও কম, মেমোরি ইউজও কম। আর এ কিন্তু হচ্ছে তোমার সিপিইউ লোড অনেক কম কিন্তু মেমোরি ইউজ কিন্তু ওর অনেক বেশি, তাই না? আবার ওরে যদি আমি এই পয়েন্টগুলোর সাথে কম্পেয়ার করি, এই পয়েন্টগুলো কিন্তু এমন পয়েন্ট যাদের সিপিইউ লোডও বেশি এবং মেমোরি ইউজও বেশি, কিন্তু ও কিন্তু সিপিইউ লোডটা বেশি না, শুধু মেমোরি ইউজটা বেশি। কি বলছি বোঝা গেছে? আর একটু আমি যদি আরেকটু গ্রাফিক্যালি চিন্তা করি, দেখো এই যে নরমাল পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর সেন্টারটা কোথায়? এখানে না? সেন্টারটা তো এইখানে, তাই না? আচ্ছা, এখন এই সেন্টার থেকে এই পয়েন্টটার যে ডিসটেন্স, এই পয়েন্টেরও সেম ডিসটেন্স। এখন তোমরা বলতে পারো যে এই পয়েন্টটা তো নরমাল পয়েন্ট, এটাও নরমাল হবে। ইউনিভেরিয়েট মডেল করবে কি? ইউনিভেরিয়েট মডেল এই কাজটাই করবে। ইউনিভেরিয়েট মডেল হচ্ছে তোমার সেন্টার থেকে কিছু কনসেন্ট্রিক সার্কেল আকারে চিন্তা করে যে কে কতটুকু দূরে। তো এটা সেন্টার যেহেতু এখানে, সেন্টার থেকে এর ডিসটেন্স যতটুকু, সেন্টার থেকে ওর ডিসটেন্স যতটুকু, ফলে এর প্রবাবিলিটি ভ্যালু যা আসবে এর প্রবাবিলিটি ভ্যালুও তাই আসবে। ফলে এইটারে আমি নরমাল বললে এইটারে নরমাল বলবো, ফলে ইউনিভেরিয়েট মডেল কিন্তু ফেল করবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। কিছু কনসেন্ট্রিক সার্কেল চিন্তা করলে ইউনিভেরিয়েট মডেল এইটারে নরমাল বলবে। কিন্তু মাল্টিভেরিয়েট মডেল যেটা, সে কিন্তু তুমি এই যে নীল যে আমার ইলিপ্টিক্যাল যে অংশটা, হ্যাঁ সার্কেল, হ্যাঁ ইলিপস যেটা, এইটা দিয়ে সে চিন্তা করবে যে একটা বাড়লে আরেকটাও বাড়তেছে। ঠিক আছে, মাল্টিভেরিয়েট মডেলের যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে দেখো এই যে এই জিনিসটা আছে সিগমা। ঠিক আছে, সিগমাটা হচ্ছে আসলে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। ঠিক আছে, মাল্টিভেরিয়েট মডেলে তুমি যখন ম্যাথ যখন করবা তখন দেখবা যে মাল্টিভেরিয়েট মডেলে যে এই যে সিগমাটা, সিগমা এখানে একবার আছে এবং এখানে একবার আছে, এটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স যেটা কি করে, দুইটা ভ্যারিয়েবলের মাঝে যে রিলেশন, মানে কোরিলেশন বলো বা কোভ্যারিয়েন্স বলো, দুইটা যদিও কিছু মিল আছে, সেম না। তো দুইটা ভ্যারিয়েবলের মাঝে যে তোমার সম্পর্ক, একটা বাড়লে আরেকটা বাড়তেছে, এই জিনিসটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স ক্যাপচার করে। ঠিক আছে, তার ইনফরমেশন দিয়ে। তো এইটা যেহেতু আমরা ইউজ করতেছি মাল্টিভেরিয়েট মডেলে, কাজে মাল্টিভেরিয়েট মডেল কিন্তু এইটারে ঠিকই আউটলায়ার বলবে। ঠিক আছে, কিন্তু এইটারে আউটলায়ার বলবে না। তো এরকম এক্সাম্পলের ক্ষেত্রে যখন ফিচার গুলা ডিপেন্ডেন্ট, একটা বাড়লে আরেকটা বাড়ে, বা উল্টাও হতে পারে, একটা বাড়লে আরেকটা কমে। হ্যাঁ, একটা বাড়লে আরেকটা কমে হলে পয়েন্ট গুলো এরকম ছড়ানো থাকতো, তাই না? যে আমার এরকম হতো অনেকটা। তো দুই ক্ষেত্রে আমার কি হবে, মাল্টিভেরিয়েট মডেল ডিটেক্ট করতে পারবে এটার আউটলায়ার হিসাবে, ইউনিভেরিয়েট মডেল কিন্তু পারবে না। কি বলছি বোঝা গেল? এই ফর্মুলা দিয়ে আমরা মাল্টিভেরিয়েটের যে প্রবলেম, সেই ম্যাথটা আমাদের করতে হবে এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এটা অনেক লম্বা একটা প্রসেস এবং এটার মেইন কাজ হচ্ছে তোমার এইটা কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা বের করা। এই এটা তুমি কি বুঝাচ্ছি বলো তো? কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স বের করতেছি, তাই না? সবাই কি বুঝতে পারতেছো? একাই কথা বলতেছি মনে হয়। আচ্ছা, কে কে আছো? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা নিজেদের আনমিউট করে রাখতে পারো। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, আচ্ছা যেটা আমি বলতেছিলাম, দেখো এই যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বের করার যে প্রসেসটা, ঠিক আছে, সিগমা, হ্যাঁ, তো এটা অনেক লেংদি একটা প্রসেস। আর শুধু আমাদের কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বের করলেই হবে না, সেটার আবার ইনভার্সও করতে হবে। ম্যাট্রিক্সের ইনভার্সও তোমরা বের করছোই, তাই না? জানো যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করাও কিন্তু বেশ কমপ্লেক্স একটা প্রসেস। আবার এটা এটা কি বুঝছো, এই যে একটা ম্যাট্রিক্সের দুই পাশে ভার্টিক্যাল বার দিয়ে আমরা কি বুঝাই? ডিটারমিনেন্ট। হ্যাঁ, তো ডিটারমিনেন্ট বের করা অত কমপ্লেক্স কিছু না, বাট ডিটারমিনেন্টও বের করতে হবে, সেটা স্কয়ার রুট করতে হবে। হ্যাঁ, তারপরে এই যে ই এর পাওয়ার হিসাবে, এটা বেশ বেশ জটিল একটা প্রসেস। জটিলের চাইতেও আসলে জিনিসটা হচ্ছে সময় লাগবে, বেশ সময় লাগে। হ্যাঁ, হাতে হাতে করতে সময় লাগে। তো এটা পরীক্ষাতে আসতে কিন্তু
ক্যালকুলেটরে আসলে তুমি পুরাটা করতে পারবা না, মানে ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো, বাট তুমি যদি ধরো ম্যাট্রিক্স একবারেই, হ্যাঁ আমি প্রসেসটা দেখাবো না কতটুকু ক্যালকুলেটরে অ্যালাউড আর কতটুকু অ্যালাউড না, তখন বলবো না, ঠিক আছে? তো যেটা আমি বলতেছি যে আমাদের যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ তোমাদের এই এরকম একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে যে মাল্টিভেরিয়েট মডেল, এটা যেহেতু কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমরা ইউজ করি, ঠিক আছে, মাল্টিভেরিয়েট মডেল এটা ডিটেক্ট করতে পারবে, বাট ইউনিভেরিয়েট মডেল পারবে না, এটাই ছিল আমাদের কোশ্চেন। তোমরা এখানে টেক্সট যেটা আছে সেটা পড়ো, ঠিক আছে? টেক্সটের মাঝে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো যে হাইলাইটও করে দিচ্ছি, ঠিক আছে? এই ফিগার গুলা দিতে হবে এরকম, বা এর ইকুইভ্যালেন্ট ফিগার দিতে হবে, ঠিক আছে? আর এই ফর্মুলা দিয়ে বলতে হবে কেন মাল্টিভেরিয়েট মডেল ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? তো তার মানে এটার অ্যান্সার হচ্ছে তোমার এই যে পেজ 18 এবং 17, ঠিক আছে, এই অংশে। আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাল্টিভেরিয়েট মডেল দিয়ে তোমার এই কাজটাই করে দেখানো, যে তোমার অ্যানোমালি ডিটেক্ট করে দেখানো। সেটা আমাদের ম্যাথে আছে, সেটা কি আমরা আজকে শুরু করব কিনা? ঠিক আছে, আমি শুরু করে মনে হয় খুব ফাস্ট শেষ করে দিই 10 মিনিটের মাঝে, ঠিক আছে? নেক্সট দিন আবার ওখান থেকে শুরু করবো না, তোমরা বাসায় একবার প্র্যাকটিস করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা বলছি যে তোমার অ্যানোমালি ডিটেকশন থেকে তোমার থিওরি এবং ম্যাথ থেকে তো আসলে আমাদের দুইটাই অপশন থাকে, ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েট, যে কোনো একটা। গত বছর ফাইনালে কিন্তু আসছিল মাল্টিভেরিয়েট মডেল দিয়ে অ্যানোমালি ডিটেকশন আসছিল। আমি ম্যাথটাই তোমাদের দেখাই, ঠিক আছে? এরকমই একটা প্রবলেম আসছিল। এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, হয়তো 10টা পয়েন্ট ছিল না, একটু কম ছিল। আচ্ছা, তো এগুলা হচ্ছে নর্মাল পয়েন্ট, ঠিক আছে, আমাদের অবজারভেশন গুলা, হিট এবং ভাইব্রেশন 10টা ইঞ্জিনের। আচ্ছা, মাল্টিভেরিয়েট মডেল দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমি জানতে চাচ্ছি আমার টেস্ট পয়েন্ট যেটা হিট 10 ইউনিট, ভাইব্রেশন 5 ইউনিট, এইটা কি অ্যানোমালি নাকি অ্যানোমালি না? এটা মাল্টিভেরিয়েট মডেল দিয়ে করো, এভাবেও বলা থাকতে পারে, অথবা বলা থাকতে পারে যে হিট এবং ভাইব্রেশন আর নট ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? হিট এবং ভাইব্রেশন এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ফিচার, এটা যদি বলা থাকে তাহলেও কিন্তু তোমার মাল্টিভেরিয়েট মডেল দিয়ে করতে হবে, ঠিক আছে? তো মাল্টিভেরিয়েট মডেল আমরা কিভাবে করছি দেখো। আচ্ছা, এই যে আমাদের 10টা ফিচার, আমাদের মেশিন লার্নিং কিন্তু আসলে আলটিমেটলি দেখা যায় পুরাটাই ম্যাথে কনভার্ট হয়ে যায়। আলটিমেটলি আমাদের ফর্মুলা একটা আছে, ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই যে আমাদের ফর্মুলার মেইন কাজ হচ্ছে সিগমাটা বের করা, যেটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। সেটা কিভাবে আসে? এই যে ফিচার গুলা দিয়ে আমাদের যে ট্রেনিং সেট, ঠিক আছে, আমি প্রতিটা এক্সাম্পল বলে, মানে এটা একটা এক্সাম্পল, মানে এটা একটা ডাটা পয়েন্ট, যে এমন একটা ইঞ্জিন পাওয়া গেছে যার হিট 2 ভাইব্রেশন 2। হ্যাঁ, এই যে আমাদের প্রথম রোটা 2 2, সেকেন্ড ইঞ্জিনের হিট কত, ভাইব্রেশন কত ছিল, 3 আর 4, তাই না? এই যে 3 এবং 4, তার মানে আমাদের এইটাই হচ্ছে প্রতিটা রোতে একটা করে, এবং আমাদের কলাম দুইটা হবে, তাই না? হিটের কলাম এবং ভাইব্রেশনের কলাম। হ্যাঁ, এই দেখো আমাদের এইটা হচ্ছে হিটের কলাম, 10টা ইঞ্জিন প্রত্যেকের হিটের কলাম, আর এটা হচ্ছে ভাইব্রেশনের কলাম। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এম, ঠিক আছে? আমাদের এটা লিখলাম, আমাদের স্টেপ 1 হচ্ছে হিট এবং ভাইব্রেশনের এভারেজ বের করা। সবাই কি বুঝতে পারতেছো? এই যে 10টা ফিচার, 10টা ভ্যালু আছে, 10টার এভারেজ কত, 6.5। হ্যাঁ, হিসাব করে দেখো, এখানে করা খুব সহজ, করে এটা এক্সেলে করছি আমি। তোমরা একটু তোমাদের তো হাতে হাতে করতে হবে, হিসাব করে দেখো 2 3 1 4 5 6, হ্যাঁ 15 10 12 15, এভারেজ হচ্ছে 6.5। আর ভাইব্রেশন, হ্যাঁ সেটার এভারেজ কত, 8.5 8.5। এটার আমি বলতেছি মিউটা হচ্ছে এভারেজ, মিউ, হ্যাঁ মিন ভেক্টর, এটা হচ্ছে মিন ভেক্টর মিউ। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে মিন নরমালাইজেশন, এটারে বলে হচ্ছে মিন নরমালাইজেশন, ঠিক আছে? মিন নরমালাইজেশন কি, আমার প্রতিটা ভ্যালু থেকে মিনটা বিয়োগ করতে হবে। তো 2 থেকে 6.5 বিয়োগ করো, কত হয়? -4.5 -4.5। এরকম 3 থেকে বিয়োগ করবা, -3.5। 15 থেকে 6.5 বিয়োগ করো, কত হয়? 8.5, তাই না? সেরকম হিট থেকে হিটের মিন আর ভাইব্রেশন থেকে ভাইব্রেশনের মিনটা বিয়োগ করবা, তাহলে কত হয়? 2 থেকে 8.5 বিয়োগ করো, কত হয়? -6.5 -6.5। এরকম 19 থেকে বিয়োগ করো, 10.5। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স, আমাদের ডাটা সেটের ম্যাট্রিক্স, যেটা হচ্ছে মিন নরমালাইজড। এই ম্যাট্রিক্সটা আমি বলি হচ্ছে এ, এটা অ্যাকচুয়ালি এখানে ছিল, এটা মুছে গেছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স।
তাহলে এ প্রাইম বা এ ট্রান্সপোজ কি হবে এখানে? এটার দুইটা কলাম আছে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ। ফার্স্ট কলামটাই ফার্স্ট রো হয়ে যাবে, ঠিক আছে, আর সেকেন্ড কলামটা সেকেন্ড রো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এ প্রাইম আর এটা হচ্ছে এ। এ প্রাইমের সাথে এটা আমাদের এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেটা সাইজ কত হবে বলো তো? এটা হচ্ছে 2x10 ম্যাট্রিক্স, দুইটারও 10টা কলাম, তাই না? দেখো এ প্রাইম আগে, এ কিন্তু পরে। আমাদের দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতেছি। প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমার দুইটা রো 10টা কলাম। এটার সাথে যে ম্যাট্রিক্সটা আমি গুণ করব সেটা তো অবশ্যই 10টা রো হতে হবে না, কারণ কমন ডাইমেনশন কোনটা? এটা হচ্ছে আমাদের কমন ডাইমেনশন। সেটার সাথে গুণ হচ্ছে 10টা রো 2টা কলাম। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যে রেজাল্ট ম্যাট্রিক্স হবে সেখানে কয়টা রো কয়টা কলাম থাকবে? দুইটা রো 2টা কলাম। কমন ডাইমেনশনটা এলিমিনেট হয়ে যায়, যে 10 এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো 10 হতে হবে, আর এখান থেকে রো আসবে, এখান থেকে কলাম আসবে, ঠিক আছে? তাহলে 2x2 ম্যাট্রিক্স হবে। তো আমাদের দেখো এই যে এই ম্যাট্রিক্সটা, এটার সাথে আমি এই ম্যাট্রিক্সটা গুণ করলাম, করে আমার এই যে 2x2 ম্যাট্রিক্স আসলো। আমার কাজ কিন্তু হয়ে গেছে। এইটাই মোটামুটি কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। এটা একটু স্কেলিং করতে হয়। হ্যাঁ, এটা একটু স্কেলিংটা কি আমাদের এম দিয়ে ভাগ করতে হয়। কতগুলো রো ছিল? এম হচ্ছে আমার এই যে 10টা এক্সাম্পল, মানে যতগুলো রো বা যতগুলো ডাটা পয়েন্ট, হ্যাঁ, যতগুলো 10টা ডাটা পয়েন্ট বা 10টা রো ছিল না, 10 দিয়ে ভাগ করতে হবে, করে এইটাই হচ্ছে আমার কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, ঠিক আছে? পরীক্ষাতে তোমার যদি 10টার জায়গাতে 5টা পয়েন্ট যদি থাকতো, তাহলে এখানে কি হতো? 5টা রো হতো, এখানে 5টা কলাম হতো, ঠিক আছে? তাহলে এটা তোমার 2x5 এর সাথে 5x2 করে সেই 2x2 কিন্তু হতো। যতগুলা ফিচার ততগুলাই হয়। আমাদের এখানে যতগুলা ফিচার থাকে, প্রতিটা পয়েন্টের মাঝে যতগুলা ফিচার বা যতগুলা কলাম, ঠিক আছে, তত বাই তত ম্যাট্রিক্স এটা হবে। এবং শেষে আমার তখন 5 দিয়ে ভাগ করতে হতো। যদি 5টা রো থাকতো বা এখানে 5টা কলাম থাকতো, 5 দিয়ে ভাগ করে আমার এইটা হচ্ছে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স পাওয়া যেত, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স সিগমা পেয়ে গেলাম। এটার ডিটারমিনেন্ট বের করতে পারবা না? খুব সহজ। 2x2 ম্যাট্রিক্স তো, এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ডিটারমিনেন্ট। এবং তারপর ডিটারমিনেন্টের স্কোয়ার রুট করে আমি এইটা পেলাম 4.017। এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। কেন আমি স্কোয়ার রুট করলাম? এই যে আমার ফর্মুলাতে আছে, ফর্মুলাটা দেখো, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের স্কোয়ার রুট। আর এটা কি? কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স। সেই ইনভার্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করবা কিভাবে? ম্যাট্রিক্স ইনভার্স বের করতে হয় কিভাবে? আমি পরের পৃষ্ঠায় একদম সহজ সিস্টেম বলে দিচ্ছি। এই দেখো, এইটা একটু দেখো সবাই। এ বি সি ডি, এই ম্যাট্রিক্সের ইনভার্স হবে হচ্ছে এইটা। সবাই কি বুঝতে পারছো? ডি আর এ ইন্টারচেঞ্জ হয়ে যায়, বি আর সি এটা তোমার আগে নেগেটিভ আসে, আর ডিভাইড করতে হয় এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসি হচ্ছে এটা ডিটারমিনেন্ট, ঠিক আছে? এইটা দেখবা, করে দেখবা। এইটা ছিল আমাদের ম্যাট্রিক্স, সেটা ইনভার্স হচ্ছে এইটা, ঠিক আছে? ঠিক আছে, এটা ভ্যালুগুলো এখানে যে ভ্যালুটা আসছে ডিটারমিনেন্ট, সেটা এই যে যেটা 1/0.06, এটাতে গুণ হয়েছে, গুণ হয়ে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্স এখন আমাদের হাতে আছে। ইনভার্সটা কোথায়? এই যে ম্যাট্রিক্সের ইনভার্স আমাদের হাতে আছে। আচ্ছা, আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও আমাদের হাতে আছে। এখন ফর্মুলাতে আমরা বসাইতে পারি। হ্যাঁ, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, n⁴n/2। এখানে n কত ছিল? কতগুলো ফিচার ছিল? এই দেখো লেখা আছে আমাদের, n হচ্ছে ফিচার্স, 2টা কলাম, হিট আর ভাইব্রেশন, ঠিক আছে? তাহলে আমাদের n হচ্ছে 2, ঠিক আছে? 2π⁴ এই যে 2/2, মানে এটা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট, তাই না? ডিটারমিনেন্টের স্কোয়ার রুট আমরা বের করছি, এই যে। সবাই বুঝতে পারতেছো? এটা হচ্ছে e⁻, -½ এক্সটা কি ছিল বলো তো?
এই যে লেখা আছে এক্স কিন্তু আমাদের টেস্ট ডাটা, যে ডাটাটা আমাদের টেস্ট করতে হবে অ্যানোমালি কিনা 10 আর 5 ছিল না, আমাদের বলা হয়েছিল যে টেস্ট ডাটা আমাদের নতুন একটা ইঞ্জিন আসছে যার হিট হচ্ছে 10, ভাইব্রেশন হচ্ছে 5। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের টেস্ট ডাটা। তো তার মানে আমাদের টেস্ট ভেক্টর হচ্ছে 10 আর 5, হিট এবং ভাইব্রেশন। এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের টেস্ট ডাটা, ঠিক আছে 10, 5। এটা থেকে আমাদের ফর্মুলাতে দেখো, আমাদের ফর্মুলাতে দেখো টেস্ট ডাটা থেকে মিউ বিয়োগ করতেছে। মিউটা কি ছিল? মিউটা ছিল হচ্ছে আমাদের মিন ভেক্টর। এই যে কলাম ওয়াইজ মিন বের করছিলাম না, আমাদের হিট গুলার মিন কত 6.5, ভাইব্রেশনের মিন হচ্ছে 8.5। তাহলে 10, 5 থেকে 6.5 আর 8.5 বিয়োগ করবা, এই যে মিন ভেক্টর বিয়োগ করবা। সব কিন্তু কলাম, আমরা ভেক্টর কিন্তু কলাম আকারে চিন্তা করব। সবাই বুঝতে পারতেছো? এক্স হচ্ছে এইটা, এক্স থেকে মিউ বিয়োগ করে এইটা হচ্ছে আমাদের একটা কলাম ভেক্টর। ট্রান্সপোজ করলে কি হবে? রো হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তো আমাদের এইটা এই যে ফর্মুলাতে এইটুকু হয়ে গেল, ইনটু হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স যেটা আমরা পেয়ে গেছি। এইটার সাথে যদি এইটা গুণ করো তাহলে ডাইমেনশন কত হবে? এক্স মাইনাস মিউ, একটা রো ভেক্টর, এটা হচ্ছে 1 ইন্টু 2, তাই না? একটা রো দুইটা কলাম, আর এটা হচ্ছে 2 ইন্টু 2, দুইটা রো দুইটা কলাম। হ্যাঁ, গুণ করে 1 ইন্টু 2 হবে না, মানে সোজা কথা এই রোটা এই কলামের সাথে গুণ হয় একটা ভ্যালু আসবে, এই রোটা সেকেন্ড কলামের সাথে গুণ আরেকটা ভ্যালু আসবে, যে দুইটা ভ্যালু আসছে। তাহলে এইটুকু হয়ে গেল, এইটার সাথে আমরা ইনভার্স ম্যাট্রিক্স গুণ করছি, তার সাথে আবার এক্স মাইনাস মিউ, মানে টেস্ট ভেক্টর থেকে মিন ভেক্টর বিয়োগ করে যেটা আসছিল সেইটা। তাহলে এইটা দেখো, এইটা একটা রো আর এইটা একটা কলাম, গুণ করে সিঙ্গেল একটা ভ্যালু আসবে না, 1 ইন্টু 2, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার 2 ইন্টু 1, 1 ইন্টু 1 আসবে, 1 ইন্টু 2, 2 ইন্টু 1 গুণ করে 1 ইন্টু 1, একটা সিঙ্গেল ভ্যালু আসছে, ঠিক আছে? আগে টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ আছে, এই ভ্যালুটা বসাবা। আমি একদম ধরে ধরে বুঝাচ্ছি, মানে যাতে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? তারপরও এখানে তোমাদের চ্যালেঞ্জ যেটা থাকবে পরীক্ষা হলে সময় যতটুকু থাকে, হ্যাঁ, আর এটা অনেক লেংথি, তো একটু মানে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হয়। তো এই দেখো এই যে মাইনাস হাফ, হ্যাঁ, মানে -0.5, তার সাথে এখানে আসছে 72, এখানে বসালা সব ভ্যালু বসে, আলটিমেটলি এটা কত আসছে? 10 টু দি পাওয়ার -18, তার মানে অলমোস্ট জিরো, তাই না? তো তার মানে হচ্ছে 10, 5, এটা হচ্ছে আমার একটা মাল্টিভ্যারিয়েট গসিয়ান ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট হবে, সেই সম্ভাবনা অলমোস্ট জিরো। আর আমাদের এপসাইলন দেয়া আছে কাট অফ ভ্যালু, যেটা থ্রেশহোল্ড ভ্যালু দেয়া আছে 0.1, 0.1 এর চাইতে যেহেতু ছোট, অনেক ছোট, কাজে এটা হচ্ছে অ্যানোমালি। 10, 5 হচ্ছে একটা অ্যানোমালি। এইটাই হচ্ছে আমাদের মাল্টিভ্যারিয়েট গসিয়ান ডিস্ট্রিবিউশন ইউজ করে আমাদের রেজাল্টটা দেয়া, ঠিক আছে? যে আমাদের কিছু ডাটা দেয়া থাকবে, নর্মাল ডাটা, আর একটা টেস্ট ডাটা দেয়া থাকবে। 10, 5 বলা হবে মাল্টিভেরিয়েট বা ইউনিভেরিয়েট মডেল দিয়ে, বলো এটা অ্যানোমালি নাকি অ্যানোমালি না। অথবা বলা থাকবে যে আমাদের ফিচারগুলো ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট। হিট আর ভাইব্রেশন যদি ডিপেন্ডেন্ট হয় একটা আরেকটার সাথে, তাহলে তোমার এরকম মাল্টিভেরিয়েট মডেল দিয়ে করতে হবে। আর যদি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে তুমি ইউনিভেরিয়েট মডেল দিয়ে করতে পারো। ইউনিভেরিয়েট মডেলটা করতে তোমার ওটার কমপ্লেক্সিটি কম, তাই না? ওটা কিন্তু আমার খুব বেশি কিছু করতে হয় না, দুইটা মিন, দুইটার এভারেজ লাগে, আর দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, তারপরে ফর্মুলাতে বসালেই হয়ে যায়, ঠিক আছে? ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েট দুইটা দিয়ে কিন্তু একটু হাতে একবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এই ম্যাথটাই প্র্যাকটিস করো, ডাটা একটু চেঞ্জ করে নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমাদের অ্যানোমালি ডিটেকশন মোটামুটি শেষ। আমি কোশ্চেন লিস্ট অফ কোশ্চেনটা একটু দেখে আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। আচ্ছা, এই যে ফর্মাল অ্যালগোরিদম বলা হয়েছে, মাল্টিভেরিয়েট মডেল দিয়ে ফর্মাল অ্যানোমালি ডিটেকশন অ্যালগোরিদমটা লিখো, ঠিক আছে? তারপরে তোমার গসিয়ান মডেল দুইটার মাঝে রিলেশন কোথায়, তারপর দুইটা মডেলের মাঝে কম্পেয়ার করো, হ্যাঁ, কোনটা ফাস্ট কোনটা স্লো, কোনটার অ্যাকিউরেসি কিরকম। এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখবো না, আমাদের মোটামুটি আর 15 মিনিট সময় দিলেই এই লিস্ট অফ কোশ্চেনের সবগুলো দেখা হয়ে যাবে, ঠিক আছে? আর ম্যাথ দুইটা তো আমরা দেখলামই, তাহলে আমাদের অ্যানোমালি ডিটেকশনটা শেষ হয়ে যায়। আমি তো ক্লাসটা রেকর্ড করছি, তোমরা তো আসছো মাত্র কতজন? 6 জন দেখা যাচ্ছে, তার মাঝে আমি
একজন না, কিন্তু আমি 2 জন হিসাবে আছি, বুঝছো? মানে অ্যাকচুয়ালি তোমাদের স্ক্রিনে কেমন দেখা যায় এটার জন্য আমি আরেকবার লগ ইন করে আছি। 4 জন মাত্র আসছো। গতদিন কি তোমরা 4 জনই মনে হয় ছিল, তাই না? জি স্যার। গত দিন মনে হয় 3 জন ছিল। আজকে নতুন কে আসছো? 49। জি স্যার। তো 4-5 জন থাকলে সবাই মিউট করে রাখতে পারো, মানে আনমিউট করে রাখতে পারো নিজেরে। ঠিক আছে? তোমাদের রেসপন্স পেলে একটু ক্লাস নিতে ভালো লাগে, নইলে মনে হয় যে আমি একাই কথা বলে যাচ্ছি। ঠিক আছে? একা একা কথা বলার ভালো সাইন না কিন্তু। তো আমাদের ক্লাসের টাইম অলরেডি শেষ। আমরা তো যে দুইটা জিনিস দেখলাম, ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েট মডেল দিয়ে তোমার কিছু ডাটা দেয়া থাকবে। আবার ম্যাথটাই দেখি। এরকম ডাটা দেয়া থাকবে, কিছু কিছু ডেটা থাকবে, সেটা থেকে একটা টেস্ট ডেটাও থাকবে। বলতে হবে এই ডেটাটা যে ডিস্ট্রিবিউশন থেকে আসছে, টেস্ট ডেটা কি সেখান থেকে আসছে কিনা, অর্থাৎ এটা কি অ্যানোমালি নাকি অ্যানোমালি না। সেম প্রবাবিলিটি আমরা একটা বের করি, থ্রেশহোল্ড প্রবাবিলিটি থাকে। এর চাইতেও যদি কম প্রবাবিলিটি পাই তাহলে আমরা বলি এটা হচ্ছে ইউনিভেরিয়েট। হ্যাঁ, ইউনিভেরিয়েট বা মাল্টিভেরিয়েট মডেল দিয়ে আমরা আমাদের করতে হয়। দুইটার জন্য আলাদা ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মাইক্রোফোনটা মনে হয় অফ করে রাখো, কোনো একজনের থেকে সাউন্ড আসতেছে, তাই না? আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের এরকম কিছু ডেটা পয়েন্টস থাকবে, আর একটা টেস্ট ডাটা পয়েন্ট থাকবে, আর মডেলটা বলে দেওয়া থাকবে যে ইউনিভেরিয়েট মডেল অথবা মাল্টিভেরিয়েট মডেল দিয়ে আমাদের বলো যে এই টেস্ট ডাটাটা, ঠিক আছে, এটা কি অ্যানোমালি, মানে এটা এই ডাটার মতো কিনা। এই ডাটার মতো মানে সে অ্যানোমালি না। যখন এই ডাটাটার, এই টেস্ট ডাটার প্রবাবিলিটি আমরা একটা বের করি যে নর্মাল এদের মতো হওয়ার প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি যদি অনেক কম হয় তার মানে টেস্ট ডাটাটা এদের মতো না, সে হচ্ছে অ্যানোমালি। আর সেই ভ্যালুটা যদি 0.1 এর চাইতে কম হয়, যেমন থ্রেশহোল্ড প্রবাবিলিটি এখানে 0.1 দেয়া আছে, হ্যাঁ, আর যদি থ্রেশহোল্ড প্রবাবিলিটি বেশি হয় তার মানে আমার টেস্ট ডাটাটা হচ্ছে এর মতো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, তখন সেটা অ্যানোমালি না। আর যদি এর চাইতে কম হয় তাহলে আমরা বলবো যে এদের মতো হওয়ার সম্ভাবনা খুব কম, তার মানে এই টেস্ট ডাটাটা হচ্ছে অ্যানোমালি, আউটলায়ার। ঠিক আছে? তো এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো। আর কারো কোনো কোশ্চেন থাকলে এখন সলভ করে নিতে পারো, অথবা নেক্সট দিন শুরুতেও সলভ করতে পারো। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। ঠিক আছে, তাহলে তোমরা একটু করে হাতে প্র্যাকটিস করো। আমাদের এখন তো যদিও আসলে আমাদের সিচুয়েশন, সাইকোলজিক্যাল সিচুয়েশন ভালো না অনেকেরই। তোমাদের কি অবস্থা? তোমাদের ফ্যামিলির সবাই ভালো আছে? জি স্যার, এখন অবধি ভালো আছে স্যার। আচ্ছা, ইনশাল্লাহ সবাই সাবধানে থেকো। আর একটু পড়াশোনাটাও চালাই যেতে হবে, কারণ আসলে সিচুয়েশন ইমপ্রুভ করবে কিনা, আদৌ কবে করবে, কি হবে। হ্যাঁ, আমাদের কিন্তু এই ভাইরাস যেগুলো আসছে সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পাই নাই কোনোটা থেকেই, তাই না? তোমার ইবোলা বলো, HIV বলো, বা তোমার এই যে সার্স, মার্স, এগুলো ভাইরাস গুলো কিন্তু আসতেছে একের পর এক। তো ভ্যাকসিন তৈরি হবে কিনা, আদৌ কতদিনে তৈরি হবে, এগুলো সবই আনসার্টেন। তো এগুলোর মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে আর কি। তো এখানে পড়াশোনাটা একদম বন্ধ করো না, ইয়ে করো, কন্টিনিউ করো আর কি। এগুলো একটু করে রাখো, তাহলে ভার্সিটি খোলার পরও যদিও আমরা সময় পাবো, হয়তো 4 সপ্তাহ বা আরো বেশিও যদি পাই, কিন্তু ল্যাব তো সবই বাকি, তাই না? তোমাদের কোনো টিচার কি ল্যাবে ক্লাস দিচ্ছে? মানে ল্যাবের ক্লাসগুলো কি? ল্যাব বোধহয় হচ্ছে না অনলাইনে আসলে ল্যাব নেওয়াটাও খুব অসম্ভব প্রায়। তো সিএসসি এর স্টুডেন্টরা তাও হয়তো কিছুটা ট্রাই করতে পারে, যেহেতু কোডিং এর ব্যাপার, বাট অনেক ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট লাগে, তাই না? সেক্ষেত্রেও কিন্তু আসলে সমস্যা, অসম্ভবই বলা যায়। তো এই জন্য পড়াশোনাটা একটু কন্টিনিউ করো। আমরা যে ম্যাটেরিয়ালটা দেখতেছি, অ্যানোমালি ডিটেকশনটা তুমি যদি ভালো মতো পড়ে রাখো, তোমার কিন্তু ফাইনালের একটা কোশ্চেন ফুল হয়ে গেল। ঠিক আছে? একটা মানে একটাও হতে পারে বা একটু কমও হইতে পারে। গতবার কিন্তু অ্যানোমালি ডিটেকশন থেকে একটার বেশি ছিল সম্ভবত কোশ্চেন। মানে কোশ্চেন একটাই ছিল, বাট একটা পার্টিকুলার কোশ্চেনে 14 নম্বরের চেয়ে বেশি ছিল। তো সেই হিসাবে তোমার এখানে ম্যাটেরিয়াল অত বেশি না, বাট এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এই জন্য আমি এটা আসলে প্রথমে পড়াচ্ছি, যেহেতু আনসার্টেন সিচুয়েশন, আমরা কতটুকু কি কভার করতে পারবো, সবচাইতে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা আগে কভার করব। ঠিক আছে? এই ক্লাসে আমরা অ্যানোমালি ডিটেকশন, নেক্সট ক্লাসে শেষ করে ইনশাআল্লাহ কিউইং থিওরিটা শুরু করব। এই দুইটা শেষ হয়ে গেলে আমাদের চ্যাপ্টার, আমাদের সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার শেষ হয়ে থাকলো। আর এটাও অনেক কিছু আছে যেগুলো তোমার ম্যাটেরিয়াল বেশি, বাট সেখান থেকে কোশ্চেন কম আসে। সেগুলো আমরা শেষের দিকে দেখবো আর কি ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করে দেই। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে পরশুদিন, বুধবার
হ্যাঁ 5:30টায় শুরু করব আমরা, 5:30 থেকে 6:30। সবাই 5:30টায় আসলে আমি 6:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো, ঠিক আছে? আজকে তো শুরু করতে একটু লেট হয়ে গেছে, এই জন্য শেষ করতেও লেট হয়ে গেল। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো। জি আল্লাহ স্যার, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।